ও আমি করি নাই, করিতে পারি নাই, ও আমি করি নাই, করিতে পারি নাই, আমার পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও নবীর উম্মত। ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা যাচ্ছি স্মার্ট বাংলাদেশে। আরও অনেক স্মার্ট, আরও অনেক নানাভাবে আমরা এই সেবাগুলো দিতে পারি, তারই এই প্রয়াস মায়ের জন্য। আমরা গত সপ্তাহেই মায়ের জন্য অনুষ্ঠানে যে কজন পেশেন্ট দেখেছিলাম, তারপরে অনেকে অপেক্ষা করেছেন, তাদের কথাগুলো শুনবো আজকের এই পর্বে। আমার সমস্যা, আমার হাতে পায়ে পানি আসে, পায়ে পানি আসে, শুধু আমার পায়ে প্রচণ্ড পানি আসে। কি করলে পায়ে পানি আসে, হাতে পায়ে পানি আসে, কি করলে? এইভাবেই সবসময় পানি আসে, হাঁটা চলা করলেও পানি আসে, বৈশা থাকলে, অনেকক্ষণ বৈশা থাকলে পানি আসে, এমনি সর্বদাই পানি থাকে পায়ের মধ্যে। আচ্ছা, বাচ্চা কয়জন? আমার 2 ছেলে। 2 ছেলে। ছোটটার বয়স কত? 8-9 বছর। 9 বছর। ব্যবহার করেন কিছু এই পদ্ধতি? না, আমার হাজবেন্ড বাহিরে থাকে, প্রবাসী, 5 বছর ধরে, 4.5 বছর ধরে। 4.5 বছর। 4.5 বছর। আচ্ছা, আর এই হাত পায়ে পানি আসে কি 4.5 বছর ধরে? না, এটা আসতেছে 8 বছর ধরে, 7-8 বছর ধরে। আমার বাচ্চা যখন প্রেগনেন্ট ছিল তখন আমার এই পানি আসছিল, তো এর পরের থেকে এই পানি পায়ে থাকেই যায়। ও আচ্ছা আচ্ছা, বাচ্চা স্বাভাবিক মানে নরমালে হয়েছে নাকি সিজার করতে হয়েছে? সিজারে হয়েছে। আচ্ছা আপা, ময়নাকে আরো কিছু বলেন। একটা হলো পায়ে পানি আসা, যেটা উনি বলছেন 8 বছর ধরে আসে, তো অনেকগুলো কারণে পায়ে পানি আসে, তো এটা অ্যাকচুয়ালি মেডিসিন রিলেটেড। তারপরও আমি যতটুকু আমার দিক থেকে জানি, ওনার কিন্তু ওজনটা একটু বেশি। হ্যাঁ, একটা হচ্ছে হলো ওনার ওজন কিন্তু ভালোই বেশি। হ্যাঁ, একটা হচ্ছে হলো বডি ওয়েট, সেকেন্ড হচ্ছে হলো ওনার যেটা প্রোলং স্ট্যান্ডিং বা প্রোলং সিটিং, এটা একটা কারণ। আর যেটাকে আমরা বলি মেকানিক্যাল কারণ কিছু আছে, যে অনেকের হলো ভালভগুলো, আমাদের লিম্ফেটিক সিস্টেমের কিছু ভালভ থাকে, সেটাও হলো প্রপারলি মানে ইয়ে করে না, আমাদের নিচ থেকে তো লিম্ফগুলো উপরের দিকে উঠে একটা চ্যানেল মেনটেন হয়, এটাকে মেকানিক্যাল কজ বলে, সেটা একটা কারণ হতে পারে। হাইপোঅ্যালবুমিনেমিয়া একটা কজ থাকতে পারে, ক্রিয়েটিনিন একটা, কিডনি একটা কারণ হতে পারে, লিভার ডিজিজ কারণ হতে পারে, হার্ট ডিজিজ কারণ হতে পারে, অনেকগুলো। বাট এগুলো থাকলে শুধুমাত্র পায়ে পানি আসাটাই থাকতো না, এটার সাথে ওনার অন্যান্য আরও অনেক সিমটমসগুলো থাকার কথা ছিল। এখন উনি, আমার ধারণা উনি যখন রেস্ট নেন তখন বা পায়ে একটু উঁচু করে রাখেন, তখন আমার ধারণা ওটা কমে আসে। সকালের দিকে কি আপা আপনার পানিটা একটু কমে যায়, তারপরে দিনে যখন হাঁটা? হ্যাঁ, এরপরে আমার প্রস্রাব ইনফেকশন আছে, আমার প্রস্রাব অল্প অল্প আসে, আমার প্রস্রাব অনেক কম আসে, আমি যেই পানি খাই তার থেকে অনেক কম আসে। হ্যাঁ, আর প্রস্রাব গন্ধ করে, জ্বালা পোড়াও করে। তারপরে আমার মেন্সেরও সমস্যা, তলপেট ব্যথা করে, এবার তলপেট শক্ত হয়ে থাকে। আচ্ছা, তো ওনার মনে হয় এটার সাথে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ইউটিআইও অ্যাসোসিয়েট থাকতে পারে। তারপরও একটু ওনার ইভ্যালুয়েশন অ্যাটলিস্ট হচ্ছে হলো কিছু পরীক্ষা, একটা সিবিসি করা, একটা সেরাম ক্রিয়েটিনিন করে কিডনিটার ইভ্যালুয়েশন করা, হ্যাঁ, একটা ইউরিন আরএমই, এই একটু পরীক্ষা করে, একটা টিএসএইচ হাইপোথাইরয়েড আছে কিনা, এইটুকু আমরা একটু দেখে নিয়ে মনে হয় যে তার আর একটু যদি উনি লাইফস্টাইল একটু চেঞ্জ করে যদি বডি ওয়েটটাকে একটু কমানো যায়। হ্যাঁ, জোসনা আপা, আপনি কি আরেকটা জিনিস একটু অ্যাড করব, একটু ওনার প্রেসারটা কি রকম থাকে জোসনা আপা? লো থাকে? কোনো ওষুধ খান কি প্রেসারের জন্য? কোনো ওষুধ বা অন্য কোনো ধরনের ওষুধ? প্রেসারের জন্য কোনো ওষুধ খান না? ওকে, ঠিক আছে,
ঠিক আছে, ওই যে আপা যে এরকম করে বললেন ওই টেস্টগুলি একটু করে পরামর্শগুলি আমি একটু জেনে নিবেন, হ্যাঁ? 2022 সালে আমি টেস্ট করেছিলাম ওই যে বঙ্গবন্ধু মিরপুরে। আমি হার্ট পরীক্ষা করছি, কিডনি পরীক্ষা করছি, দিতে অনেকগুলো টেস্ট আমি করছি, কিন্তু আমার প্রত্যেকটা টেস্টের মধ্যে বলছে আপনি সব কিছুই নর্মাল, কিডনিও নর্মাল, শুধু আপনি একটু প্রস্রাবে একটু ইনফেকশন আছে, কিছু মেডিসিন দিছে, আমি 1 মাস খাওয়ার জন্য আমি খেয়েছি পরে 6 মাস ভালো ছিলাম, পরে আবার এরকমই দেখা দিচ্ছে। ওই যে আপা যেটা বললেন পায়ের নিচে বালিশ দিয়ে ঘুমাবেন, পাটা একটু উঁচু করে রাখবেন, একটানা বসে কাজ করবেন না, লং টাইম দেখা যাবে যে জার্নি করছেন একটা, তখন দেখা যাবে পাটা ফুলে গেছে, এটা স্বাভাবিক, এটা আমরা ডিপেন্ডেন্ট ইডিমা বলি। সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, কিন্তু ওই যে একটু নিয়ম মেনে চললে আপনি এটা ভালো থাকবেন। তুষার ভাই, আমি কি আপনার সাথে একটু কথা বলছি? সেটা হচ্ছে যে আমরা কি ওনাকে একটু স্টকিং বলতে পারি কিনা, স্টকিং অথবা হ্যাঁ, আর একটু যেটা হচ্ছে ওই যে লেগ মুভমেন্ট, যখন উনি প্রলং ধরেন 3-4 ঘন্টার একটা জার্নি করছে, পাটাকে একটু নাচানো, যেটা আমরা অনেক খুব ডিসলাইক করি, যে উনার যেন লিম্ফেটিক ফ্লোটা যেন একটু ব্যালেন্স থাকে, এরকম মনে হয় একটু বলতে পারি আমরা। ডাক্তারের উপরেও একটু করি আমরা, হ্যাঁ ডাক্তারি করি, যে আমরা যখন নাকি অনেক লম্বা বিমানে যখন যাই, বাসে করে কোথাও যাই, তখন অনেক সময় দেখায়, এরকম ভিডিও দেখায় যে পাটা এরকম করে নাড়াবেন, হ্যাঁ এরকম করে ঘোরাবেন, ওরকম। তো এইটা ভালো। আবার ওই যে পা নাড়ানো, স্কুলে অনেক বকা খেয়েছি আমরা জন্য, যে সারাক্ষণ এরকম পা নাড়াচ্ছি, এটা এক ধরনের এটিকেট হিসেবে বেয়াদবি, মানে আমি তারে কোনো অ্যাটেনশন দিচ্ছি না, কিন্তু এটা আপনার জন্য ময়না খাতুন ওনার জন্য ওষুধ বলতে একটাই ওষুধ নিয়ম করে খেতে হবে, সেটা হচ্ছে পানি। আপনি যে অবশ্যই পানি নিয়ে ওষুধের মতো করে খাবেন, কারণ আপনার ইউরিন ইনফেকশন রেগুলারলি হয়, তার মানে পানির কিন্তু স্বল্পতা আছে। হ্যাঁ জোসনা, আমরা এখন কাকে দেখব? এখন দেখব লাইলি আপাকে। আমার সমস্যা হয়েছে ওই যে মাসিক তো 4 বছর ধরে বন্ধ হয়ে গেছে, একটু জ্বালা পোড়া ভাব করে, আর মাইরা নেয় একটু, কার হাড় ক্ষয় হয়ে গেছে গা, কুম্ভরের হাড় ক্ষয় হয়ে গেছে। তো আমি আমার সাইডটা থেকে যেটা, উনি 50 ইয়ার্স মেনোপোজাল লেডি, যার কারণে ওনার এখন ইস্ট্রোজেন ডেফিশিয়েন্ট, যেটা একটু আগেই তুষার ভাই বলেছেন যে অস্টিওপোরোটিক চেঞ্জ, যেহেতু মেনোপোজ হয়ে গেলে এটা অ্যাগ্রাভেট করে উনার এখন এই প্রবলেমগুলো, এবং অ্যাসোসিয়েটেড উনার যেটা হচ্ছে, উনি যেটা আমাদের মেডিকেলের ভাষায় উনি হট ফ্ল্যাশের কথা বলছে, জ্বালাপোড়াটা হচ্ছে ওনার, তারপর হচ্ছে মেরে নিয়ে আসে এই ব্যাপারগুলো, প্রবাবলি ওনার ক্যালসিয়াম ডেফিসিয়েন্ট বা ভিটামিন ডি ডেফিসিয়েন্ট, এগুলো তুষার ভাই ডেফিনেটলি আমার চাইতে আরও ভালো বলবেন। তবে আমার যেটা মনে হয় যে যদি ওনার কিছু আমরা হিস্ট্রি নিতে পারি, যে হচ্ছে ওনার কোনো ডায়াবেটিস, ওনার হ্যাপাটাইটিস অথবা ফ্যামিলি হিস্ট্রি, কোনো ব্রেস্ট বা এন্ডোমেট্রিয়াল কোনো ক্যান্সার যদি ওনার ওরকম কিছু না থাকে, দেন আমরা তাকে কিছু দিনের জন্য হয়তো বা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিলে ওনার এই সিমটমস যেগুলো আছে, যেটা হচ্ছে হট ফ্ল্যাশ, তারপরে ড্রাইনেস অফ দ্য ভেজাইনা, এই ধরনের যে প্রবলেমগুলো, এগুলো ওনার কমে আসবে, এবং ওনার বোন লসটাও কিন্তু উনি এটা প্রোটেকশন দিবে আর কি ওনাকে। বোন লসের জন্য তুষার ভাই আছেন, যেহেতু একই অনুষ্ঠানে আমরা দুজন ডাক্তারকে পাচ্ছি, আমরা সেই সুযোগ মিস করব না। তুষার ভাই, আমি একটু জোসনার সহযোগিতা নিয়ে আমাদের লাইলি আপাকে একদম সহজ করে একটু বোঝাতে চাই। আমাদের আশফি আপা যেটা বললেন, যে এই যে গা জ্বালা পোড়া করে, যেটা বলছেন উনি সুন্দর করে, তারপরে কেমন মেরে আনে, হ্যাঁ পিঠ তার কোমর ধরে আসে, এটারই ডাক্তারি ভাষায় যেটা বললেন আপা, হট ফ্ল্যাশ। এটা শহরের মেয়েরা বা আমাদের জ্যোৎস্না সবাই জানে, আপনারা আপনাদের মতন করে জানেন। এটা 40-45-এর পরে যখন নাকি মাসিকটা বন্ধ হয়ে যায় বা হওয়ার মতো অবস্থায় যায়, তখন এটা হয় মেয়েদের একটা। এখন আমার প্রশ্ন হলো যে হরমোন রিপ্লেস করে কি এই হট ফ্ল্যাশ থেকে বাঁচা যায়? মানে বাঁচা যায়। আপনি যে বললেন যে রিপ্লেস করার কথা হরমোন, সেটাতে কি কোনো
সাইড ইফেক্ট না থাকে কিনা? অ্যাকচুয়ালি এটা বলতে গেলে অনেক বলতে হবে, দেয়ার আর ভেরিয়াস স্টাডিজ, কিন্তু আমরা যেটা বলি যার ইউটেরাস আছে তাকে আমরা শুধু ইস্ট্রোজেন না দিয়ে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কম্বিনেশন আমরা দিতে পারি একটা। আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে বলা হয় যে 7 ইয়ার্সের বেশি এটা ইউজ করার দরকার নাই। অ্যাকচুয়ালি আমাদের দেশে নর্মালি 52 ইয়ার্স এজ হলো আমাদের এক্সপেক্টেড যে আমাদের এটা মেনোপোজ এই সময়ে হলে পরে দেখা যায় যে তার বডিটা অ্যাডজাস্ট করে নেয়, কারণ আমাদের তো ওভারিয়ান ইস্ট্রোজেন কাট অফ হচ্ছে, বাট আমার তো অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কিছু ইস্ট্রোজেন আছে, আমার পেরিফেরাল অ্যারোমেটাইজেশন হচ্ছে, সেখান থেকে আমি ইস্ট্রোন পাচ্ছি। সো কিন্তু যখন হচ্ছে যে 52 পর্যন্ত তো আমার আর 7 বছরের বেশি তো আমার হয় না, দরকার হয় না। আর আমি এটা কিন্তু ইন্টারাপ্টেডলিও দিতে পারি, এরকম না যে আমাকে 7 বছর টানা দিতে হবে। অনেকে দেখা গেছে কি যারা 45 এর বেশি, উনি যেরকম 50 ইয়ার্স বলছেন, ওনাকে যদি আমরা 1 বছরও দিই, আমার মনে হয় ওনার এই সিমটমসগুলো গ্র্যাজুয়ালি কমে যাবে এবং ওনার বডি সিস্টেম উনি অ্যাডাপ্ট করে যাবে এটার সাথে। সুন্দর। আর নিশ্চয়ই তুষার ভাই কিছু যোগ করবেন? ডক্টর, আমি এখানে আসলে ইলোর আপু অনেক সুন্দর করেই সবকিছু কভার করেই ফেলেছেন, কিন্তু আমি এখানে একটু যদি পেশেন্টের নাম সালেহা রাইট নাকি শাহেদা? লাইলি আপাকে যদি আমি একটু বলি, দেখেন আপা আপনি এই যে এখানে যে বসেছেন, দেখেন আপনার বসাটা খুব হাইপার ফ্লেকশন, মানে এই যে যেভাবে বসছেন নিচে বসেছেন এবং পাটা ভাঁজ করে বসেছেন, হাঁটুর মাঝখানেও কোনো গ্যাপ নাই, আবার ওই যে হিপ জয়েন্টের কোমরের কোটিতেও কিন্তু কোনো গ্যাপ নাই। তাহলে এই যে আমাদের বারবার এর আগেও বললাম আমাদের বসার নিয়মগুলি চেঞ্জ করতে হবে, জীবন ধারণাটা আগের মতো করে চললে আমাদের কিন্তু আসলে এই যে যখন বয়স বাড়বে এরকম এত নিচে এরকম ভাঁজ করে বসা যাবে না। হ্যাঁ, একটু উঁচু করে বসতে হবে, সোজা করে বসে থাকতে হবে। তাহলে হবে কি আমার ওই যে যত বেশি এরকম ফ্লেক্স করব তত বেশি হাড় ক্ষয়ের সম্ভাবনাটা আরো বাড়বে। আপনাকে ডেফিনেটলি কেউ না কেউ বলেছে কোমরের হাড় ক্ষয় হয়েছে, এটা কি এক্সরে করে কোনো প্রমাণ করেছেন, দেখেছেন? তার মানে এক্সরে করে যখন দেখেছেন আপনার ডেফিনেটলি কোমরের জন্য কোনো ব্যায়ামও দেখাই দিছে ডাক্তার? যে ডাক্তার হাঁটা বলছে ব্যায়াম দেখাই দিছে না? তারপর বলে দিয়েছে না কিছু নিয়মের কথা বলে দিছে না, যে ঝুঁকে কোনো জিনিস তুলবেন না, একটানা বসে কাজ করবেন না, এরকম করে কিছু নিয়ম বলে দিয়েছে না? বলেছে যে নুইয়া নিচে বসা যাবে না, নুইয়া কোনো কাজ করা যাবে না, এই তো বাড়ি জিনিস আগান যাব না। গুড। তাহলে এই জিনিসগুলি কিন্তু আপনাদের সবার জন্য এখানে যারা আছেন আজকে উপস্থিত, হ্যাঁ জ্যোৎস্না আপা আপনি কিন্তু এটা সবাইকে বলে দিবেন, বিশেষ করে যে, এবং এটা আগের থেকে বলে দেওয়া শুরু করতে হবে, যার হয় নাই তা সেও যদি এই নিয়মগুলি না মানে তার এটা হবে। তো এইটা কিন্তু একটা প্রকৃতির একটা নিয়ম, এই যে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি আমরা করব কি করব না, আমরা প্রকৃতি তো এইটার মধ্যে দিয়ে আমাদের যেতে হবে, কিন্তু আমাদের স্বাস্থ্যের দিকে আবার খেয়াল রাখতে হবে যেন কম্প্রোমাইজ না হয়ে যায়। ঠিক আছে, আপনার যদি সারাদিন ব্যথা থাকে আপনি বাড়ির জন্য খাবার বানাবেন কেমনে? আপনি খাবার না বানালে তো আপনার বাড়ির ছেলে মেয়ে কেউ খেতে পারবে না, তাই না? আপনাকে নিজেকে সুস্থ থাকতে হবে। আমার মনে হয় লাইলি আপা বুঝতে পেরেছেন নাকি আরো কিছু প্রশ্ন আছে ডাক্তারকে? 2 জন ডাক্তার একসাথে দেখতেছে, তারপরে আপনাকে যাই ওষুধপত্র যাই লেখা হোক না কেন, আমাদের ওই টিম আমাদের সহকর্মীরা আছে, তারা কিন্তু আপনার মোবাইলে একটা কাগজ দিয়ে দিবে, ডাক্তার স্যার ডাক্তার আপা যা বললেন সেগুলি যা লিখে ওইটার একটা কাগজও পেয়ে যাবেন। ঠিক আছে? ঠিক আছে, আমি আপনাকে একটা ক্যালসিয়াম জাতীয় ওষুধ লিখে দিব। ব্যথার খুব বেশি ওষুধ খাওয়া ঠিক না, হ্যাঁ, কারণ আমি জানি ব্যথার ওষুধ খাই না। হ্যাঁ, ব্যথার ওষুধ খাবেন না, গরম শেক দিবেন, হ্যাঁ, আর নিয়ম মেনে চলবেন, তাহলেই ব্যথা চলে যাবে। যাই হোক, আমরা পরের পেশেন্টকে একটু সামনে আনি। আর পাশাপাশি আমার 2 ডাক্তারের কাছে এই প্রশ্ন, আসফি আপা তো আছেনই, তুষার ভাই একটু দূরে আছেন, কিন্তু প্রশ্ন যে আপনারা এই ধরনের পেশেন্ট দেখলে গ্রামের মায়েরা তাদেরকে বসতে হবে, বসার পশ্চার ইত্যাদি এগুলো নিয়ে বলেন। আমি জানি যে এটা একটা সার্টেন এইজের পরে যদি আমরা ছোটোবেলা থেকে নিজেদের শরীরের যত্নটা না নিই তাহলে ধুম করে ঝুঁকে যাওয়া, ফ্লোরে বসে যাওয়া এগুলো পারবো না। কিন্তু আবার লাইফস্টাইলের অংশ হিসেবে তো এই একটু মানে অ্যাডোলেসেন্ট ওই টাইম থেকেই
একটু যোগা করা, ইভেন এই যে নামাজ পড়ার যেই ভঙ্গিটা, বসার যে পদ্ধতি, এটা তো খুবই সায়েন্টিফিক। ওখানে দুই পা ভাঁজ করে বসা, যে যতদিন পর্যন্ত নামাজটা ঠিক করে পড়তে পারে সে ততটা সুস্থ, এরকম একটা ধারণা। এই ধারণাটা কিন্তু ভুল নয়। ফ্লোরে আপনি জায়নামাজের উপরে বসে যখন নাকি ধরেন একজন 70 বছরের মানুষও দুইটা হাঁটু একসাথে করে ব্যথা ফিল করেন না, সেটা কিন্তু একটা দারুণ একটা ব্যাপার। তাইলে একটা হলো যে ন্যাচারাল সায়েন্স, আমরা বলি লাইফস্টাইল, আবার চিকিৎসকদের পরামর্শ, তার মধ্যে একটু কনফ্লিক্টিং মনে হয় না? কনফ্লিক্টিংয়ের এখানে কিছু নাই। এখন আমার কাছে যেটা মনে হয় কি, এখন আমরা সবগুলোকে কিন্তু একসঙ্গেই দেখেন, যখন আমরা কোনো কথা বলি আমরা কিন্তু বলি না যে আমরা শুধুমাত্র মেডিসিনে এটাকে কিওর করব। তুষার ভাই কিন্তু বারবারই অ্যাড করছেন যে আপনি আপনার লাইফস্টাইল মডিফাই করেন, আপনি আপনার বসার ধরনকে মডিফাই করেন। আমরা যেরকম হট ফ্ল্যাশ হচ্ছে, আমি অনেক বোরখা টোরখা পরে আছি, বাট আমার টার্গেট কি, আমাকে আমার পর্দা মেনটেন করতে হবে। ওকে ফাইন, আমার ইসলামে এটা আছে, আমি এটা করব। তার মানে এটা না যে আমাকে অনেক বোরখা পরে আমি একটা কটন ওয়্যার, লং একটা কটন ওয়্যার পরতে পারি, আমি একটা কটন ওড়না দিয়ে স্কার্ফ পরে পড়তে পারি, যেটা আমার জন্য অনেক সুদিং, আমার জন্য অনেক কমফোর্টেবল। মানে আমার দেশের আবহাওয়া অনুযায়ী আমার পর্দাটা যেমন তেমন করে পর্দাটা করি, তেমনটাই আমাকে করতে হবে। আরব দেশে তো বালি ওড়ে, লু হাওয়া হয়, ওটা থেকে প্রোটেক্ট করার জন্য অত বড় একটা ওরা পরে। আমার যতটুকু যেভাবে আমাকে বলা হয়েছে আমি ততটুকুই আমি এভাবে করতে পারি আর কি। তো আমার কাছে যেটা মনে হয় সবকিছু মিলিয়ে আমরা কখনো না যে আমি শুধু উইথ মেডিসিন আমি এটাকে কিওর করতে চাই। আমার কিছু পরিবর্তন, আমার মানসিকতার পরিবর্তন, সাথে সাথে কিছু ওষুধ, সবকিছু মিলিয়েই তো সুস্থতা। দারুণ, অনেক সুন্দর। জ্যোৎস্না, এখন কে কাকে দেখছি? রহিমা বেগম। আচ্ছা, রহিমা খালা, কি হয়েছে কয়ে ফেলান? আমার আলসারের গাও, আসসালামু আলাইকুম, আলসারের গাও আর কুম্বর ব্যথা, বাইকুলা ঠ্যাংটা আর কুম্বরটা বিষ করে। আলসার 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 কেমনে হলো? আপনি কেমনে বুঝলেন? পরীক্ষা করছি, কোন জায়গায় আলসার হয়েছে? হে যদুপুর নিচে, শ্রীপুর নিচে। আলসার হইছে কোথায়? বুকে। পরে আলসার হয়েছে। পরে আচ্ছা, কুম্বর ব্যথা আর এই যে বাইকুলা ঠ্যাংটা, এটা মাইরা নেগা বিষে জিন করে, খালি বিষ করে আটলি। আটতারি না, বইলে উঠতারি না, হুইল বইল সমস্যা নাই, আটলো আমরা কাট দিতারি না আর কি। আর খাওয়া দাওয়া কি ঠিকঠাক আছে? খাইতে পারেন? যে সঙ্গে উঠতান দেয় আলসারে, সে সঙ্গে খাইতারি না, ঔষধ বড়ি খাইলে একটু খাইতারি। আচ্ছা, ওষুধ যখন থাকে না তখন আর খেতে পারেন না? আলসার একটু ওষুধ খাওয়ার পরে কমে নাই খালা? আমি অনেক ওষুধ বড়ি খাইছি, অনেক আমলহি রস খাই, আবার যদি না খাই শুনেন আমার জীবন কিছু নাই। আমি অসহায় মানুষ, স্বামী নাই, কিছু নাই। আমি এতদিন টাকা আসিল খাইছি, জামাই আসিল মতো, স্বামী আসিল মতো, অনেক টাকাও নাই, পয়সাও নাই, কিছু নাই, গাছ লাগতে জিনিস খাই। আচ্ছা, তাহলে আলসারের ওষুধ আপনি খাইতে পারেন না, এবং আলসারটা আপনার এটা অনেক বছর ধরে হয়েছে, তাই তো? আচ্ছা, আর ডাক্তারও যে খাওয়া খাদ্য নিয়ে কোনো কিছু নিয়ম মানতে কয় নাই? যে কি খাবেন, ঝাল খাবেন কিনা, কয়টা মরিচ খাবেন কিনা? না করছে জাল খাইতাম, হলুদ দা খালি খাইতাম, হাসামুচি একটু কাঁচামরিচ দিয়ে, কাঁচামরিচ দিয়া হলুদ দা খালি কইছে খাইতাম, না হচ্ছে হুগনা মরিচ দা খাইতাম। শুকনা মরিচ খাইতে না করছে। গরুর মাংস বেশি খাওয়া যাইত না। এখন উনি ওখানে লোকালি হয়তো ইয়ে করেছে। জ্যোৎস্না, তুমি কি কনফার্ম, মানে তুমি কনভিন্স উনি খালা যেটা বলতেছে, আর ওনার রিপোর্টগুলা কি দেখা গেছে একটু? ম্যাম, উনি আমার ওখানে যায়, গ্যাস্ট্রিকের ওষুধ নেয়, প্যারাসিটামল, নর্মালি গাপা ব্যথার ওষুধ নেয়, ক্যালসিয়াম নেয়, কিন্তু আলসারের কথা আসলে বললে আমরা তো এর ট্রিটমেন্ট দেই না। তো ওনাকে আমরা বলছিলাম যে আপনার যে সমস্যার কথা বলছেন, আমাদের এখানে যেহেতু এটা ট্রিটমেন্ট নাই, পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা নাই, আপনি একটা ভালো ডাক্তার দেখান।
তো উনি বলছে আমি আগে ডাক্তার দেখাইছি, গাজীপুর সদরে দেখাইছি, সেখান থেকে আমার এ ধরনেরই বলছে। তো আমার এখন তো আর কেউ নাই, আমার ওনার নিজস্ব কোনো বাচ্চা কাচ্চা নাই, হাজব্যান্ড ছিল মারা গেছে, তারপর থেকে আর কি ট্রিটমেন্ট নিতে পারে না বা নিয়ে যাওয়ার লোক নাই, বয়স্ক মানুষ, তারপরে শিক্ষাগত যোগ্যতা তো বুঝতেই পারতেছেন যেহেতু আগের মানুষ, তো ওনার আসলে ওইভাবে দেখাশোনার মতো কেউ নাই যে সাথে করে নিয়ে যাবে ওনাকে ট্রিটমেন্ট দেওয়ার মতো। ওনার সামর্থ্য আর কি সেভাবে নাই, কিভাবে সামর্থ্য থাকবে, রোজগারের মানুষ না থাকলে মানুষের সামর্থ্য কোথা থেকে আসবে এখন। হ্যাঁ, এই জন্য আর কি আমি আমার এখানে আসে আমি অ্যান্টাসিড দিই, আমার যে গ্যাস্ট্রিকের ওষুধ আছে, বেশি বেশি পানি খাওয়া চিকিৎসা দিই, পরামর্শ দিই, আর বলি লাইফস্টাইলে স্বাভাবিক খাবার দাবার খান, শাকসবজি বেশি খান। আল্লাহ অসুখ দিচ্ছে যখন, এখন তো আপনার যেহেতু ট্রিটমেন্টের সেভাবে ব্যবস্থা নেই, এভাবে আসলে চলতে থাকেন, আর যদি সম্ভব হয় তো উপজেলা হাসপাতালে যান যেতে। আচ্ছা আসবি আপা, আমরা রহিমা বেগমের জন্য। আচ্ছা, আলসারের জন্য যেটা অ্যাকচুয়ালি এটা হলো ওনার তো এন্ডোস্কোপি এটা কনফার্ম করতে হবে আসলে যে ওনার অল্টার্ড কোনো বাওয়েল হ্যাবিট আছে কি না বা এ ধরনের কোনো, এবং ওনার খাবার আগে ব্যথা হয় না, খাবার পরে ব্যথাটা বেশি হয়, যেটাকে আমরা গ্যাস্ট্রিক আলসার বা ডিউডেনাল আলসারটাকে ডিফারেন্সিয়েট করার জন্য এই ধরনের কিছু কোয়ারিজ চলে আসবে। তো আমি ওনার জন্য হয়তো বা এটা সম্ভব হবে না অ্যাভেল করা, তবে আমি যেটা বলবো যেটা যদি ওনার খাওয়ার পরে ব্যথা বাড়ে তাহলে কিন্তু সেটা হবে আপনার সম্ভবত খাওয়ার পরে যদি ব্যথা বাড়ে তাহলে সেটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার, মানে এটা কি আমরা বলবো। তো এখন যেটা উনি যদি এরকম হয় যে না খাওয়ার পরে না, খাওয়ার পরে ওনার ব্যথাটা কমছে, তাহলে এটা উনি করতে পারেন যে উনি এমটি স্টমাক দীর্ঘক্ষণ না রেখে 2 to 3 আওয়ারলি উনি হচ্ছে একটু খাবার খাওয়া, বাট আপনার র ভেজিটেবল যেটাকে আমরা বলি লাইক হচ্ছে শসা, টমেটো, এগুলো কিন্তু আপনার একটু ডাইজেস্ট করাটা একটু টাফ। আর বয়সের সাথে সাথে শুধু তো আমাদের চেহারাই বয়স্ক হয়ে যায় না, আমাদের ইন্টেস্টিনও বয়স হয়, তারও দুর্বল হয়ে যায়, ভিতরটাও দুর্বল হয়ে যায়। তো এই ক্ষেত্রে যেটা মনে হয় যে উনি একটু সফট শাকসবজিটা ওরকম র না খেয়ে যেরকম একটু তরকারির পেঁপে যেটা এটা যেগুলো হলো খুব সহজে পেঁপের ঝোল এভাবে পাতলা করে ঝাল কম দিয়ে এটাকে, এবং একটু সফট রাইস, খুব শক্ত ভাত না, একটু শুকনা মরিচগুলো একটু অ্যাভয়েড করা, হ্যাঁ এরকম সফট ডায়েট। উনি হয়তো বা যে খাবারটা হয়তো বা একবারে এতটা খেতেন সেটা না খেয়ে উনি ওই খাবারটাকে দুবারে বা তিনবারে একটু খেতে উনি পারেন। আমার কাছে মনে হয় ছোট মাছ বা যে কোনো মাছ ওনার সামর্থ্য অনুযায়ী ওনার পক্ষে খেতে পারেন আর কি। আর আমরা যেটা ওই যে অ্যান্টাসিড তো দিচ্ছেই ওকে, কিন্তু অ্যান্টাসিড আবার আর যদি আমরা হলো যেটা ওমিপ্রাজোল বা ম্যাক্সপ্রো যেগুলো এ ধরনের যে ওষুধ দুটো কিন্তু আবার একসঙ্গে খেলেও হবে না। আর অ্যান্টাসিড ওষুধটা কিন্তু এটা আমরা বলি যে খাওয়ার 1 ঘন্টা পরে, কারণ ওটা খাওয়ার সাথে সাথে খেলে আবার চিলেশন হয়ে যাবে, তখন আমি যে কাজে দিব আমার কিন্তু সেটাকে কোনো আর হেল্প করবে না। তো এগুলো একটু আমরা ওকে নিয়ম মানতে একটু বলতে পারি। যা যা বললেন আমার মনে হয় জ্যোৎস্না আরো একটু ভালো করে বুঝিয়ে দেওয়াটা হলো ওনার জন্য ওষুধ, ওনাকে আরো ভালো করে বোঝানো। কাঁচামরিচ দিয়ে রান্না করা উনি আমার খুবই একজন ভালো পেশেন্ট, খুবই প্রিয় মানুষ, আর গ্রামের মানুষের সাথে খুবই ভালো, একদম গলায় ধরে বসে আছেন, আদর করে দিচ্ছেন। আচ্ছা, আমরা আর কি ওনাদের মেয়ে। আচ্ছা খালা, অনেক মানে আপনি ভালো হয়ে যাবেন। আর আপা যেটা বলছেন, আসবি আপা আমাদের যেটা বলে দিলেন যে ওই যে কাঁচা ওই যে সালাদ খায় না, শসা টমেটো এগুলোই, আর মানে ওগুলো আপনি আর খায়েন না, যা খাবেন পেঁপের ঝোল টোল, একটু নরম খাবার, শক্ত খাবারটা খাবেন না। হ্যাঁ, আর ওই যে যেটা অ্যান্টাসিডটা যেটা দেয় জ্যোৎস্না, সেটা জ্যোৎস্না ভালো করে বুঝাই দিবে যে কোন সময় খাবেন, কয় ঘন্টা পরে খাবেন, কেমনে খাবেন, পানিটা কতক্ষণ খাবেন। হ্যাঁ, সেগুলো একটু বুঝে শুনে চললে ভালো হবে। আর তো তেমন তো কোনো ব্যবস্থা নাই, এটা এরকম ইয়ে করেও করা যাবে না। ওকে জ্যোৎস্না, অনেক ভালো লাগলো আমার। দেখছি যে সবাই দুপুরবেলা সব চলে গেছে, কাজ গোছানোর কাজ আছে, সব কিছু আছে, আমাদেরও কাজ আছে। চিকিৎসকেরাও তাদের একদম মূল্যবান সময়টা আমাদের এই অনুষ্ঠানের জন্য দিয়ে থাকেন। কৃতজ্ঞতা জানাচ্ছি জ্যোৎস্না এবং জ্যোৎস্নার টিম যারা আছেন আমাদের এই অনুষ্ঠানটির সঙ্গে কানেক্টেড আছেন তাদেরকে।
আর অশেষ কৃতজ্ঞতা ডাক্তার তুষার মাহমুদ এবং আমার পাশে বসা আশফি ইলোরা। আবারও হয়তো আমরা পাবো আমাদের এই ছোট্ট স্টুডিওতে এই আয়োজনে। করিও নবীর